তো সবাই চলে এসছেন, ক্লাস শুরু করা যাক। আজ আমরা মর্গান হাউসের দ্য সাইকোলজি অফ মানি থেকে দারুণ একটা কেস স্টাডি নিয়ে আলোচনা করব। এটা আমাদের ফাইন্যান্সের একটা বেশ অদ্ভুত প্যারাডক্সিক্যাল একটা দিক বুঝতে সাহায্য করবে। তো আমাদের আজকের গল্পে দুজন মানুষ আছেন, একেবারে দুই মেরুর। একজন যার সব ছিল, সেরা পড়াশোনা, দারুণ ক্যারিয়ার, আর আরেকজন একেবারে সাধারণ সাদামাটা জীবনযাপন করতেন। আচ্ছা, এবার একটা প্রশ্ন, বলুন তো এদের মধ্যে কে কোটিপতি হয়ে মারা গিয়েছিলেন? এর উত্তরটা কিন্তু আমাদের আর্থিক সাফল্যের আসল রহস্যটা বলে দেবে। আর আমি বাজি ধরে বলতে পারি, উত্তরটা আপনারা যা ভাবছেন তা কিন্তু একদমই না। আচ্ছা, তাহলে চলুন বিষয়টা একটু গভীরে গিয়ে দেখি। প্রথমে আমরা সেই তুখোর মেধাবী মানুষটির গল্পটা শুনি, যার বুদ্ধি ছিল অনেক, কিন্তু টাকার ব্যাপারে সিদ্ধান্তগুলো ছিল বেশ ভুল। এ নাম রিচার্ড ফাসকোন। প্রোফাইলটা দেখুন একবার। হার্ভার্ড থেকে MBA, ফিন্যান্সের দারুণ সফল একটা কেরিয়ার। মাত্র 40 বছর বয়সেই রিটায়ার করে সমাজসেবী হয়ে গেলেন। এমনকি ওনাকে বিজনেস স্যাভি আর লিডারশিপ স্কিলসের জন্য প্রশংসাও করা হতো। কাগজে কলমে সম্পদ আর সাফল্য ধরে রাখার জন্য যা যা দরকার তার সবই ছিল। কিন্তু এখানেই আসল টুইস্ট। টাকার সাথে তার যে সম্পর্কটা ছিল, সেটা আসলে লোভ, নিরাপত্তাহীনতা আর বোকামির একটা অদ্ভুত মিশ্রণ। এত বুদ্ধি, এত জ্ঞান, সবই তার আচরণের কাছে কেমন যেন হেরে গেল। চলুন দেখি কিভাবে এটা হলো। দেখুন, 2000 সালের মাঝামাঝি সময়ে তিনি তার বিশাল 18,000 স্কোয়ার ফিটের বাড়িটাকে আরও বড় করার জন্য অমচন একটা লোন নিয়ে বসলেন। তারপর কি হলো? 2008 সালের সে ভয়ঙ্কর ফিনান্সিয়াল ক্রাইসিস। তিনি নিজেকে দেউলিয়া ঘোষণা করলেন, বললেন তার কোনো আয়ই নেই। শেষ পর্যন্ত তার সেই প্রাসাদ, যেখানে 11টা বাথরুম, 2টো লিফট ছিল, সেটা নিলামে বিক্রি হয়ে গেল। আরও বেশি, আরও বড় করার লোভ তাকে এমন একটা ঝুঁকিতে ফেলে দিল যে যখন বিপদ এলো তার হাতে কিচ্ছু রইল না। আচ্ছা, এবার চলুন আমাদের দ্বিতীয় চরিত্রটির দিকে তাকাই। দেখব কিভাবে সম্পদের একটা সম্পূর্ণ ভিন্ন চিত্র তৈরি হতে পারে। ইনি হচ্ছেন রোনাল্ড রিড, ভারমন্টের এক গ্রামের সাধারণ মানুষ। পরিবারের প্রথম সদস্য, যিনি হাই স্কুল পাশ করেছিলেন। ভাবুন একবার, 25 বছর একটা গ্যাস স্টেশনে গাড়ি সারানোর কাজ করেছেন, আর 17 বছর একটা দোকানে ঝাড়ুদার হিসেবে কাজ করেছেন। সারা জীবন মাত্র $12,000 একটা বাড়িতে থেকেছেন। এতটাই সাধারণ জীবন যে তাকে দেখে কেউ স্বপ্নেও ভাববে না এই মানুষটা একজন কোটিপতি। তাহলে কিভাবে তিনি এত টাকার মালিক হলেন? কোনো লটারি বা উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি? না, একদমই না। তার পদ্ধতিটা ছিল অবাক করার মতো সহজ। প্রথমত, যা পারতেন জমাতেন। দ্বিতীয়ত, সেই টাকা ভালো ব্লুচিপ স্টকে বিনিয়োগ করতেন। আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, অপেক্ষা করতেন। বছরের পর বছর, কয়েক দশক ধরে শুধু অপেক্ষা। আর এই অবিশ্বাস্য ধৈর্যের ফল কি হলো জানেন? 2014 সালে যখন তিনি মারা যান, তখন তার মোট সম্পত্তির পরিমাণ ছিল, ভাবা যায়, $8 মিলিয়ন, প্রায় $80 লক্ষ। এই অঙ্কটা কতটা বড় সেটা বোঝানোর জন্য একটা তথ্য দিই। সেই বছর 2014 সালে আমেরিকায় প্রায় 28 লক্ষের বেশি মানুষ মারা গিয়েছিলেন। তাদের মধ্যে $8 মিলিয়ন বেশি সম্পত্তি ছিল মাত্র 4,000-এরও কম লোকের। রোনাল্ড রিড ছিলেন তাদেরই একজন। আর এই দুটো গল্প আমাদের আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটার দিকে নিয়ে আসে। এটাই হলো সাইকোলজি অফ মানির মূল কথা। আর্থিক সাফল্য আসলে একটা সফট স্কিল। আপনি কি জানেন তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো আপনি সেই জ্ঞানটা নিয়ে কি করেন, কিভাবে আচরণ করেন। একদিকে রোনাল্ড রিড, যিনি ছিলেন ধৈর্যশীল, আর অন্যদিকে রিচার্ড ফাসকন, যিনি ছিলেন লোভী। তাদের পড়াশোনা আর অভিজ্ঞতার মধ্যে যে আকাশ-পাতাল তফাৎ ছিল, সেটা কোনো কাজেই আসেনি। শেষ পর্যন্ত তাদের আচরণের এই ছোট্ট পার্থক্যটাই সবকিছু নির্ধারক হয়ে দাঁড়াল। বইটাতে একটা দারুণ কথা আছে। একজন জিনিয়াসও যদি তার আবেগের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, তবে সে একটা আর্থিক বিপর্যয়ের কারণ হতে পারে। অন্যদিকে কোনো আর্থিক শিক্ষা না থাকা সাধারণ মানুষও ধনী হতে পারে যদি তাদের কয়েকটি আচরণগত দক্ষতা থাকে। অন্য অনেক পেশার সাথে ফিন্যান্সের এটাই বড় পার্থক্য। এখানে অনেক সময় সাইকোলজি বা মনোবিজ্ঞান বুদ্ধিকে ছাপিয়ে যায়। ব্যাপারটা এইভাবে ভাবুন, আপনি কোনোদিন শুনবেন না যে একজন দারোয়ান হার্ভার্ডের সার্জনের চেয়ে ভালো হার্ট অপারেশন করেছেন। কিন্তু বিনিয়োগের দুনিয়ায় এটা হামেশাই হয়। একজন সাধারণ মানুষ কোনো ফিন্যান্সিয়াল জিনিয়াসের চেয়ে ভালো ফল করতে পারে। আর এটাই ফিন্যান্সকে এত অদ্ভুত আর ইউনিক করে তোলে। তো এই পুরো আলোচনা থেকে আমরা শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন শিক্ষাটা নিতে পারি, যেটা আমাদের সবার আর্থিক জীবনে কাজে লাগবে? ফিন্যান্সের সবচেয়ে কঠিন স্কিল হল নিজের গোল পোস্টটাকে স্থির রাখা ও
ওটাকে আর নড়তে না দেওয়া। যখন আরও টাকা, আরও ক্ষমতা, আরও সম্মানের লোভ আমাদের সন্তুষ্টিকে ছাড়িয়ে যায়, ঠিক তখনই মানুষ বোকার মতো ঝুঁকি নিতে শুরু করে, ঠিক যেমনটা করেছিলেন রিচার্ড ফাসকোন। এখানে একটা ছোট্ট গল্প বলি। একবার একটা পার্টিতে এক লেখককে বলা হলো যে এক হেজ ফান্ড ম্যানেজার একদিনে যা আয় করেন সেটা তার লেখা বিখ্যাত উপন্যাসের সারা জীবনের আয়ের চেয়েও বেশি। উত্তরে লেখক কি বলেছিলেন জানেন? তিনি বলেছিলেন, হ্যাঁ তা ঠিক, কিন্তু আমার কাছে এমন একটা জিনিস আছে যা ওর কাছে কোনোদিন থাকবে না, সেটা হলো যথেষ্ট। এই লেখক ছিলেন জোসেফ হেলার, আর তার এই উত্তরটাই হলো আর্থিক সন্তুষ্টির মূল কথা। এই খেলাটা জেতার আসল উপায় এটাই। তাহলে আজকের আলোচনা থেকে যদি একটাই জিনিস নিয়ে যাওয়ার থাকে, তাহলে সেটা হলো নিজেকে একটা প্রশ্ন করা, আমার জন্য যথেষ্ট মানে ঠিক কতটা? এই প্রশ্নের উত্তর খোঁজাটাই হলো লোভের পেছনে না ছুটে সত্যিকারের স্বাধীনতা আর সুখের ওপর ভিত্তি করে নিজের আর্থিক জীবনটা করে তোলার প্রথম ধাপ। তো আজকের মতো ক্লাস এখানেই শেষ।